ভারত এবং বাংলাদেশের আন্তঃসীমান্ত নদীর সংখ্যা ৫৪টি, যার মধ্যে শুধু গঙ্গা নদীর পানি বন্টন চুক্তি রয়েছে। সেই চুক্তি হয়েছিল অনেক ছড়াই এবং উতরাই পেরিয়ে। তখনকার সময় মাওলানা ভাসানীর নেতৃত্বে লক্ষ লক্ষ মানুষ ১৯৭৫ সালের ১৬ই মে সেদিন ফারাক্কাবাদের বিরুদ্ধে লং মার্চ শুরু করেছিলেন। সদ্য জন্ম নেওয়া বাংলাদেশের মানুষ সেদিন পদ্মার জলের দাবিতে সীমান্তের দিকে এগিয়েছিলেন। তারপরে পদ্মা মেঘনা দিয়ে অনেক জল বয়ে গেছে, কিন্তু ভারত বাংলাদেশের অভিন্ন নদীগুলির জলবন্টন নিয়ে সমস্যা কোনোদিনও মেটেনি। ভারত সরকার ফারাক্কাবাদ নির্মাণের ফলে বাংলাদেশ যেসব ক্ষতির সম্মুখীন হয়ে থাকে, শুষ্ক মৌসুমে গঙ্গার পানি অপসারণের ফলে বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের জনজীবন বিপর্যস্ত হয়ে পড়ে। এতে বাংলাদেশকে কৃষি, মৎস্য, বনজ শিল্প, নৌপরিবহন, পানি সরবরাহ ইত্যাদি ক্ষেত্রে ব্যাপক লোকসানের সম্মুখীন হতে হয়। প্রত্যক্ষভাবে বাংলাদেশের প্রায় ৩০০ কোটি মার্কিন ডলার ক্ষতি হয়। যদি এই হিসেব পরোক্ষভাবে করা হয়, তাহলে ক্ষতির পরিমাণ ১,০০০ কোটি মার্কিন ডলারে পৌঁছাবে। ফারাক্কাবাদের ফলে বাংলাদেশের খুলনা অঞ্চলটির মাটির লবণাক্ততা বৃদ্ধি পেয়েছে। বিজ্ঞানীরা খুলনার রূপসা নদীর পানিতে ৫৬৩.৭৫ মিলিগ্রাম লিটার ক্লোরাইড আয়রনের উপস্থিতি পেয়েছেন। তাছাড়া মিঠা পানির সরবরাহ কমে যাওয়ায় শুষ্ক মৌসুমে লবণ ভূ অভ্যন্তরস্থ পানিতে প্রবেশ করেছে। ভারত সরকার যে জায়গায় ফারাক্কাবাদের নির্মাণ শুরু করে সেটি হল মালদা জেলা এবং অন্যদিকে রয়েছে মুর্শিদাবাদ জেলা। নদী বিশেষজ্ঞদের আপত্তি সত্ত্বেও সে সময় ফারাক্কা ব্যারেজ আর ভাগীরথী নদীতে গঙ্গার জল প্রবাহ বৃদ্ধির জন্য ফিডার ক্যানেল গড়ার কাজ শুরু করেছিল ১৯৬১ সালে। সেটি ছিল পাকিস্তান আমল। তবে সেই সময়ে পাকিস্তানও এই বাঁধ নির্মাণ নিয়ে আপত্তি তুলেছিল। তাদের দিক থেকে যে অসম্মতি আসবে সেটা আন্দাজ করেছিল তখনকার সময় উচ্চ পর্যায়ের ব্যক্তিবর্গ এবং ভারত সরকার। তবে ১৯৭৫ সালে বাঁধের নির্মাণ যখন শেষ হয়, ততদিনে স্বাধীন বাংলাদেশের জন্ম হয়ে গিয়েছে। আর ১৯৭২ সালে ভারত এবং বাংলাদেশের যৌথ নদী কমিশন গঠিত হয়েছে। এরপরে ১৯৭৪ সালে বাংলাদেশ ও ভারতের প্রধানমন্ত্রীর এক বৈঠকে একমত হন যে গরমের সময়ে যখন নদীতে জল কম থাকে, সে সময়ে দুই দেশের মধ্যে জলবন্টন একটি চুক্তিতে না পৌঁছানো পর্যন্ত ফারাক্কাবাদ চালু করা হবে না। কিন্তু ১৯৭৫ সালে গোড়ায় ভারত বাংলাদেশকে জানায় যে ফারাক্কাবাদের ফিডার ক্যানেল পরীক্ষা করতে হবে। তাই ২১শে এপ্রিল থেকে ৩১ মে পর্যন্ত পরীক্ষামূলকভাবে বাঁধটি চালু করার অনুমতি দেয়া হোক। সেটি যে ভারতের একটি প্রহসন ছিল সেটি বাংলাদেশ বুঝতে পারেনি। বাংলাদেশ এতে রাজি হয়, কিন্তু সেই পরীক্ষামূলক ব্যবস্থা আর কখনো থামেনি। সেই সময়ে মাওলানা ভাসানী লক্ষ লক্ষ মানুষ নিয়ে গঙ্গার জলের দাবিতে লং মার্চ শুরু করেছিল। বছর দুয়েকের আলোচনার পরে ১৯৭৭ সালের নভেম্বরে গঙ্গার পানি বন্টন নিয়ে দুই দেশের মধ্যে প্রথম চুক্তি সই হয়। তার মধ্যেই বিষয়টি জাতিসংঘের সামনেও উত্থাপন করেছিল তৎকালীন বাংলাদেশ সরকার। ১৯৭৭ সালের চুক্তি অনুযায়ী জানুয়ারি থেকে মে পর্যন্ত শুষ্ক মৌসুমে ১০ দিনের সময়কালে ভাগ করে জলবন্টন করা হবে। শুষ্ক মৌসুমে ১৯৪৮ থেকে ১৯৭৩ সালের মধ্যে জলপ্রবাহের যে তথ্য নথিভুক্ত করা হয়েছিল তার ৭৫% জল পাওয়া যাবে। এই ভিত্তিতেই চুক্তি হয়েছিল। সেখানে একটি গ্যারান্টিও দেওয়া ছিল, যাতে উল্লেখ করা হয়েছিল যে জলপ্রবাহের পরিমাণ যদি ৮০%-এর কম হয়, তাহলে নির্ধারিত প্রবাহের অন্তত ৮০% জল বাংলাদেশ পাবে। ওই পঞ্চবার্ষিকী চুক্তির মেয়াদ ১৯৮২ সালে শেষ হয়ে যায়। তারপরে ১৯৮৩ আর ১৯৮৮ সালে দুবার। ওই ১৯৭৭ সালের চুক্তির ভিত্তিতে দুবার মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং বা MOU স্বাক্ষরিত হয়। গঙ্গার জল বন্টন চুক্তি ১৯৯৬ সালে স্বাক্ষরিত হওয়ার আগে ৮৯ থেকে ৯৬ পর্যন্ত ভারত আর বাংলাদেশের মধ্যে গঙ্গার পানি বন্টন নিয়ে কোনো আনুষ্ঠানিক ব্যবস্থাপনা ছিল না। তৎকালীন বাংলাদেশ সরকারও এ নিয়ে কোনো মাথা ব্যথা দেখায়নি। ভারত এবং বাংলাদেশের পানি বন্টন চুক্তির মেয়াদ প্রায় ৩০ বছর ছুঁই ছুঁই, কিন্তু এই চুক্তি নামমাত্র, অর্থাৎ ২০২৬ সাল পর্যন্ত এই চুক্তির মেয়াদ। কিন্তু বাংলাদেশ
শুধু পানি পেয়েছে মাত্র 3 বছর। প্রিয় দর্শক, কোথাও কোনো তথ্যগত ভুল থেকে থাকলে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন, যা পরবর্তী কন্টেন্ট তৈরিতে আমাদের অনেকটাই সহায়ক হবে। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন আর শেয়ার করে সবার কাছে পৌঁছে দিন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।